Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training Course conducted by Badullah Academy. আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি। এটা একদমই টোটালি নতুন, নিউ কনসেপশন। আমি নাম দিয়েছি এটার ট্রায়াল এভিডেন্স। গতানুগতিক যে ধরনের আমরা দেখি এভিডেন্স, ঠিক এটা থেকে একদম তার ঠিক বিপরীত। এটা নিয়েই কাজ করব, বাট এটার ভিত্তিতে আমরা একটু নতুন লুকে, ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলে বিষয়টা আমি চিন্তা করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমত। পরবর্তীতে আমি আপনাদের মতামত নিব। তারপরে যদি আমাদের কিছু পরিবর্তন প্রয়োজন মনে হয় তখন আমরা সেটা করব। তো প্রথমত আহ, আমি যে জিনিসটা আপনাদের আহ, বলতে চাচ্ছি, আহ, সেটা হলো যে আমরা আহ, কয়েকটা মামলা নিয়ে আলাপ আলাপ করব। কিছু সিভিল মামলা এবং কিছু ক্রিমিনাল মামলা। সেই সিভিল মামলা এবং যে ক্রিমিনাল মামলা গুলোতে মানে সুনির্দিষ্টভাবে আমরা কিভাবে আহ, সাক্ষ্য উপস্থাপন করতে পারি। যেমন ধরেন, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে 406 420-এর মামলার কথা আমরা চিন্তা করি, অথবা এক্সটর্শন চাঁদাবাজির মামলার কথা চিন্তা করি, যে মামলাগুলো বেশি হয়। আহ, যেমন হলো আপনার হার্ট কেস, মারামারির মামলাগুলো হয়। এই ধরনের স্পেসিফিক কিছু মামলা নিয়ে আমরা আমরা আলাপ করব। তেমনি ভাবে সিভিল কিছু মামলা নিয়ে আমরা আলোচনা করব। সিভিল মামলা যেমন ফর এক্সাম্পল আমি বলি, যে ধরেন রিকভারি অফ পজিশন অথবা ফ্যামিলি সুট, এই ধরনের বিষয়গুলোতে আপনি অ্যাজ এ লয়ার হিসেবে আপনি প্রসিকিউশন লয়ার হন, অথবা প্লেন্টিফ লয়ার হন, অথবা ডিফেন্ডেন্ট লয়ার হন, অথবা ডিফেন্স কাউন্সিল হন, হোয়াট এভার ইউ মে বি। তো এগুলো হয়ে আপনি কিভাবে এভিডেন্সটা লিড করবেন, কিভাবে বিরোধী বিষয়গুলো প্রমাণ করবেন, সেগুলো একদম প্র্যাকটিক্যাল আসপেক্টে আমাদের এই আলোচনাটা হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে আমরা যদি ফ্যামিলি সুট এর কথা বলি, ফ্যামিলি সুট ট্রায়ালের কথা বলি, তো ফ্যামিলি সুটের অন্যতম একটা জনপ্রিয় আহ, আহ, মামলা হলো সুট ফর মেইনটেনেন্স অ্যান্ড ডাওয়ার, ভরণ পোষণ এবং আহ, ইয়ে, দেনমোহরের মামলা। তো মনে করুন এইটা ফর এক্সাম্পল, আমরা এইটা নিয়ে একটা আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা কিভাবে আমরা করব, আমাদের প্ল্যানটা কি রকম, সেটা হলো যে প্রথমে আমরা এটা জানবো যে এই যে ডিসপিউটটা, টাওয়ার এন্ড মেইনটেনেন্স যে ডিসপিউটটা, সেই ডিসপিউটটা আসলে আহ, এর সোর্স অফ ল কি, এর রুল অফ ডিসিশনটা কি আসলে, এটা ওয়েদার ইট উড বি ডিসাইডেড বাই দ্য স্ট্যাটিউটরি ল অর আন্ডার রিলিজিয়াস ল। তো এইটা প্রথমে আমরা এই ডিসপিউটটার আইনি ভিত্তি কি, রুল অফ ডিসিশনটা কি, সেটা আমরা জানার চেষ্টা করব। তারপরে যে জিনিসটা আমরা জানবো আহ, সেটা হলো যে এইটার এই মামলাগুলোর কথা আমি বলছিলাম আপনাদের, যে ক্রিমিনাল কেসের মধ্যে আমি 10টা মামলার কথা বলেছি এখানে। দ্য কেস অফ এক্সটর্শন, কেস অফ কজিং হার্ট ফর ডাউরি, কেস অফ কিলিং ওয়াইফ ফর ডাউরি, কেস অফ রেপ, কেস অফ মার্ডার, কেস অফ 406 and 420, কেস অফ হার্ট, কেস অফ নার্কোটিক্স, কেস অফ শিডিউল অফেন্সেস। এগুলো হলো ওই যে 1974 বিশেষ ক্ষমতা আইনের মামলা অথবা ইত্যাদি। তারপরে আহ, চুরির মামলা, এরকম 10টা মামলা আমি ক্রিমিনাল দিক থেকে ঠিক করেছি যে এগুলো আমরা আলোচনা করব। এরপরে আমাদের সিভিল মামলার কিছু আমি এখানে লিস্ট দিয়েছি, এখানে 7টা মামলার, যে এগুলো হলো ফ্যামিলি সুট, সুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, সুট ফর রেক্টিফিকেশন, সুট ফর রিসিশন অফ কন্ট্রাক্ট, দলিল বাতিল যেটাকে আমরা বলি, আহ, চুক্তি বাতিল, সুট ফর ক্যান্সেলেশন ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিলের মোকদ্দমা, সুট ফর ডিক্লারেশন টাইটেল, সুট ফর পারকুচেন, এই ধরনের সিভিল এবং ক্রিমিনাল সাইডের যে মামলাগুলো, এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে একজন আইনজীবী হিসেবে সত্যিকারই, যে আপনি যদি প্লেনটিভ সাইড থাকেন তাহলে আপনি কি ধরনের এভিডেন্স লিড করবেন, কিভাবে কাকে দিয়ে কোন কথা বলাবেন, কাকে দিয়ে কোন বিষয়টা প্রমাণ করবেন। একইভাবে যদি আপনি ডিফেন্ডেন্ট লয়ার থাকেন, তাহলে সেক্ষেত্রে বাদীর
ক্লেমটাকে ডিসপ্রুভ করার জন্য বা আপনার নিজের যে অ্যাকচুয়াল ফ্যাক্টস থাকবে অ্যাজ এ ডিফেন্ডেন্ট, সেটিকে আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন, এই জিনিসগুলো একদম প্র্যাকটিক্যালি শেখানো হবে। যেমন আমরা ফ্যামিলি স্যুটের একটা উদাহরণ দিচ্ছিলাম শুরুতেই, আমরা যেটা বলছিলাম যে আমাদের রুল অফ ডিসিশনটা কি হবে, এটাকে আমরা স্ট্রিট রুলের ভিত্তিতে করব নাকি আমরা রিলিজিয়াস বা ভিত্তিতে করব, আহ, সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। তারপরে এই যে মোকদ্দমাটা, স্যুট ফর মেনটেন্যান্স অ্যান্ড টাওয়ার, এটার এভিডেন্স যে আমরা লিড করবো, এভিডেন্স লিড করার ক্ষেত্রে এর কোন ধরনের আইনকে প্রাধান্য দেবো? আমরা কি এভিডেন্স অ্যাক্টের বিধান অনুসারে এভিডেন্স লিড করব, নাকি অন্য ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 2023-এর বিধান অনুযায়ী আমরা এভিডেন্স লিড করব? এই যে জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। হুম। তারপরে এই টাওয়ার অ্যান্ড মেইনটেনেন্স এর মোকদ্দমা যখন হবে, তখন অ্যাজ এ লয়ার হিসেবে আমাদের আসলে ডিসপিউট গুলো কি সেটা আইডেন্টিফাই করতে হবে। তো এই ডিসপিউট আইডেন্টিফাই করাটা আমরা আলোচনা করব, যে একটা সুট ফর টাওয়ার অ্যান্ড মেইনটেনেন্স মোকদ্দমায় কত ধরনের ডিসপিউট অ্যারাইজ করতে পারে। যেমন টাওয়ার অ্যান্ড মেইনটেনেন্স মোকদ্দমায় অনেক সময় হাজবেন্ড বলতে পারে যে না, আমার বিয়েটা সঠিকভাবে হয়নি, বা তারা আমাকে জোর জবরদস্তি করে বিয়ে করিয়েছে, ইত্যাদি। এই জন্য আমরা বলছি যে এখানে একটা ভ্যালিডিটি অফ ম্যারেজ সম্পর্কে একটা ডিসপিউট অ্যারেজ করতে পারে। আর কি হতে পারে ডাওয়ার এন্ড মেনটেন্স মোকদ্দমায়? অ্যামাউন্ট অফ ডাওয়ার নিয়ে একটা বিতর্ক থাকতে পারে বিটুইন দ্য পার্টিস। আর কি থাকতে পারে? ডাওয়ার এন্ড মেনটেন্স মোকদ্দমায় মেইনটেনেন্স এর রেট নিয়ে একটা বিতর্ক থাকতে পারে। হুম। আর হয়তো বাদিনী একদম একটা পরিমাণ চাচ্ছেন, বা মান্থলি মেইনটেনেন্স 5,000 টাকা, কিন্তু বিবাদী সেটা দিতে চাচ্ছেন না, বলতেছেন যে আমার সামর্থ্য নেই দেওয়ার। এই জন্য আমরা বলছি যে এখানে একটা বিরোধ উত্থাপন হতে পারে। তারপরে স্ত্রী, তার হয়তো সন্তান আছে একজন বা দুইজন, সেটা সহ তিনি মামলা করছেন, সন্তানদের জন্য তিনি কাস্টডি চাচ্ছে, এবং সন্তানদের তিনি মেনটেনেন্সও চাচ্ছেন। তো এই যে বিরোধগুলো উত্থাপন হয়, এবং কতদিনের জন্য চাবেন, ছেলে সন্তানের জন্য কতদিনের জন্য পাবেন, বা মেয়ে সন্তান হলে কতদিন পাবেন, এই নানা ধরনের যে বিরোধগুলো উত্থাপিত হয়। অ্যাজ এ লয়ার হিসেবে আমাদের কাজ হবে আহ, যে কোনো ধরনের বিরোধের ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে এইভাবে বিরোধগুলো চিহ্নিত করা। বিরোধগুলো চিহ্নিত যদি আমি না করতে পারি, তাহলে আমি প্ল্যান করতে পারবো না যে আমি তাকে দিয়ে কি ধরনের এভিডেন্স দেওয়াবো, বা কোন কোন এভিডেন্স, সেটা কি মৌখিক, দালিলিক, ইলেকট্রনিক এভিডেন্স, কোনটা দিয়ে আমি কি প্রমাণ আসলে করতে চাই। এই জন্য আমরা আগে এই প্রত্যেকটা যে মামলাগুলোর কথা আমি বললাম, সিভিল 7টা, ক্রিমিনাল 10টা, এই মামলাগুলো প্রত্যেকটা একটা একটা করে ধরে ধরে আমরা এইভাবে শিখবো যে তার বিরোধটা কিভাবে চিহ্নিত করতে হয়। হ্যাঁ। বিরোধ চিহ্নিত করার পর আসবে আসলে আমাদের এই, যে আমরা এটা সরি, তাহলে এই যে ভ্যালিডিটি অফ ম্যারেজ নিয়ে যখন মানে প্রশ্ন আসবে, তখন এর পোটেনশিয়াল ডিসপিউট গুলো আবার কি থাকবে? যেমন ধরেন, হাজবেন্ড হয়তো বলতে পারে যে আমাদের বিয়ের কোনো লিখিত কোনো কাগজপত্র নেই, আমাকে জোর করে বিয়ে দিয়েছে। অথবা বলতে পারে যে কোনো সাক্ষী নেই। হুম। অথবা কখনো হতে পারে যে আহ, স্বামী অনেকদিন আগে মারা গিয়েছে, কোনো ছেলে সন্তান নেই, এখন ফ্যামিলির লোকজন কেউ তাকে বউ হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এই ধরনের ডিসপিউট গুলো হতে পারে। তো এই যে ম্যারেজ সম্পর্কে, ম্যারেজের ভ্যালিডিটি সম্পর্কে যখন ডিসপিউট গুলো দেখা দেবে, সেগুলো আমরা কিভাবে, কি ধরনের এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারবো? যেমন সেগুলো আমরা ওরাল এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারি, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারি, ইলেকট্রনিক এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারি। তারপরে এখন আইনজীবী হিসেবে আমাকে ঠিক করতে হবে, আমি যদি প্লেনটিফ সাইডের লয়ার থেকে, তাহলে কাকে দিয়ে আমি সেই ওরাল এভিডেন্স গুলো প্রডিউস করবো, অর্থাৎ কাকে কাকে দিয়ে আমি সেই ভ্যালিডিটি অফ ম্যারেজ প্রমাণ করার জন্য বাদী পক্ষ থেকে আমি এভিডেন্স লিড করবো। এটা আমাকে ডিসাইড করতে হবে, এই আলোচনাগুলো আমরা করবো। আবার যখন
বিয়ে প্রমাণ, বিয়ের যেহেতু প্রশ্ন দেখা দিয়েছে, বৈধতা নিয়ে প্রশ্ন দেখে দিয়েছে, তখন আহ, মৌখিক সাক্ষ্যের পাশাপাশি আমি ডকুমেন্টারি এভিডেন্স কি ধরনের আমি দিতে পারি। যেমন বিয়ের যদি কাবিননামা থাকে অথবা বিয়ে সংক্রান্ত যদি এফিডেভিট থাকে, তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব যে আপনি কিভাবে এগুলো কি 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 ধরনের এভিডেন্স দিয়ে এই বিয়ের ভ্যালিডিটি সম্পর্কে বিতর্কগুলো আপনি প্রুভ করতে পারেন। যখন আপনি ডকুমেন্টারি এভিডেন্স সিলেক্ট করবেন, তো ডকুমেন্টারি এভিডেন্স হলে আপনি কাবিননামা কিভাবে প্রডিউস করবেন, কাবিননামা প্রডিউস করলে সেটা ফর্মালি কিভাবে মানে প্রমাণ করবেন, শুধুমাত্র কাবিনের কপি দেওয়াই কি যথেষ্ট হবে? তো এটা ফর্মাল প্রুফটা কি হবে? ফর্মাল প্রুফ হলে এটি এক্সিবিট বিষয়টা আসবে, এক্সিবিট কিভাবে মার্ক করবে। অথবা এভিডেভিট যদি আপনি দিতে চান, তো সেই এভিডেভিট দেওয়ার ক্ষেত্রে এভিডেভিটটা আপনি হয়তো একটা কপি দিলেন, এটা কি সাফিসিয়েন্ট? না, এটা সাফিসিয়েন্ট না। এটা তখন আপনাকে কিভাবে ফর্মালি প্রুভ করবেন, সেই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে। এরপরে আসেন, স্লো হয়ে গেছে মানে কম্পিউটারটা। তারপরে ডাওয়ার এন্ড মেনটেন্স মামলার ক্ষেত্রে আপনার অন্য যে বিরোধগুলো, ডাওয়ার সম্পর্কে বিরোধ দেখা দিতে পারে। সেটা আমরা অ্যাজ এ লয়ার হিসেবে চিন্তা করবো যে ডাওয়ার সম্পর্কে যখন বিরোধ দেখা দিবে, ডাওয়ার রুল অফ ডিসিশনটা কি হবে, অর্থাৎ দাওয়া সংক্রান্ত স্ট্যাটিউটরি ল এর ভিত্তিতে এটা ডিসাইড হবে, নাকি রিলিজিয়াস ল এর ভিত্তিতে এটা ডিসাইড হবে। সেই সোর্স অফ লটা প্রথমত আমরা জানবো। তারপরে দাওয়া সম্পর্কে কি ধরনের বিরোধ উত্থাপিত হতে পারে, যেমন ধরেন দাওয়ার পরিমাণ নিয়ে পক্ষদের মধ্যে বিরোধ হতে পারে। দাওয়াতটা ঠিক কখন নির্ধারণ হয়েছে, এটা বিয়ের আগে হয়েছে, বিয়ের সময় হয়েছে, নাকি বিয়ের পরে হয়েছে। কখনো কখনো একাধিক কাবিননামা হয়। আবার পেমেন্ট কতটুকু হয়েছে সেটাও নিয়ে দেখা যায়। তো এই যে দাওয়া সম্পর্কে নানা ধরনের বিরোধ আমরা ওগুলো চিহ্নিত করার চেষ্টা করব। সেই চিহ্নিত করার পর এটাকে আমি কি ধরনের এভিডেন্স দিয়ে প্রমাণ করব। এভিডেন্স তো আমাদের হাতে তিন ধরনেরই সবসময় থাকবে: ডকুমেন্টারি, টেস্টিমনি, ডকুমেন্ট, টেস্টিমনি অ্যান্ড ইলেকট্রনিক এভিডেন্স। সবসময় এই তিন ধরনের এভিডেন্স দিয়ে আমরা বিরোধগুলো নিষ্পত্তি করার চেষ্টা করব। তো যখন ডকুমেন্টের কথা আসবে, ডকুমেন্টের কথা আসলে তো ম্যারেজের ক্ষেত্রে আবারও একই কথা আসে, কাবিন আসে, এফিডেভিট আসে, অথবা অন্য কোনো যদি রাইটিং থাকে, তাহলে সেটা দিয়ে সেখান থেকে দাওয়ারের পরিমাণটা কি ছিল সেটা আমরা প্রমাণের চেষ্টা করি। আবার ধরেন দাওয়ারের পরিমাণ বেশ সময়, অনেক সময় আমরা দেখি কখনো 3 লাখ টাকা, কখনো 2 লাখ টাকা, আবার 2 লাখ টাকাটা 10 লাখ টাকা হয়ে যাচ্ছে। এই যে কখনো কখনো দুইটা আমরা দেখি কাবিন নামার অস্তিত্ব দেখি। এই ক্ষেত্রে এই যে দুইটা কাবিন নাম হওয়া আইনসঙ্গত কিনা সেই বিরোধটা আপনি কিভাবে নিষ্পত্তি করবেন? আপনি বাদী পক্ষ থাকলে সেটা প্রমাণ করার কিভাবে চেষ্টা করবেন, বা বিবাদী পক্ষ থাকলে সেটাকে ডিসপ্রুভ করার কিভাবে চেষ্টা করবেন, বা এই সংক্রান্ত কাকে কাকে আপনি সাক্ষী হিসেবে উপস্থাপন করতে পারেন, মৌখিক সাক্ষী হিসেবে। যেমন আপনি নিকা রেজিস্টারকে করতে পারেন, ম্যারেজের যারা সাক্ষী ছিল তাদের আনতে পারেন, অথবা যিনি বিবাহ করিয়েছেন তাকে আনতে পারেন। এইভাবে নানাভাবে আপনি সাক্ষীগুলো আনতে পারেন, এবং সেটা আপনাকে অ্যাজ এ প্লেন্টিভ লয়ার হিসেবে সেটা প্ল্যান করতে হবে যে আপনি কাকে দিয়ে কি বলাবেন, কতটুকু বলাবেন। এই জিনিসগুলো আমরা আগে আলোচনা করবো। একইভাবে মহারণার পরিমাণ সম্পর্কে নির্ধারণ করার ক্ষেত্রে এভিডেভিট অথবা কাবিন নামা যেটাই থাকুক না কেন, অথবা অন্য কোনো ইলেকট্রনিক এভিডেন্স আছে কিনা, সেগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করার চেষ্টা করব। এবং যেটা আরেকটা জিনিস আমরা বলা হয়নি এখনো, সেটা হলো যে আমরা প্রত্যেকটা বিরোধের ক্ষেত্রে
কোন কোন পয়েন্টে জেরা করতে হবে, এই জেরার পয়েন্ট গুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। হুম। এবং পাশাপাশি আপনি ডিফেন্স কাউন্সিল হিসেবে বা ডিফেন্ডেন্ট লয়ার হিসেবে বাদীর দাবিটাকে কিভাবে ডিসপ্রুভ করবেন, বা আপনার যে ওন কেস যেটা, সেটা কিভাবে আপনি এস্টাবলিশ করবেন, সেই বিষয়গুলো, সেই কি ধরনের এভিডেন্স দিয়ে করবেন, আহ, কোন কোন পয়েন্টস আপনি এভিডেন্স দিতে করতে পারবেন অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল, সেই বিষয়গুলো আমাদের আলোচনা আসবে। এবং প্রত্যেকটা বিরোধের ক্ষেত্রে আমরা বার্ডেন অফ প্রুফটা দেখবো, যে অ্যাজ এ লয়ার হিসেবে এটা আমাদের মানে খুবই ভালোভাবে জানতে হবে যে আমার উপর বার্ডেনটা আছে কিনা, বা থাকলে কতটুকু, আমার ওনাস অফ প্রুফটা কি, কখন আমার বার্ডেনটা শিফট হয়ে যাবে, বা কখন আমার ওনাস অফ প্রুফটা ডিসচার্জ হবে, আহ, বা বার্ডেন অফ প্রুফটা ডিসচার্জ হবে, ওনাসটা বিবাদের হাতে কাঁধে শিফট হবে। এই জিনিসগুলো আমি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আপনাদের আহ, জানিয়ে। মেনটেন্যান্সের মোকদ্দমায় মেনটেন্যান্স সম্পর্কে বিরোধ উত্থাপিত হবে। মেনটেন্যান্স সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আহ, তার রাষ্ট্রীয় আইন বা ধর্মীয় আইন কি আছে, সেগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। এবং এই মেনটেন্যান্স সংক্রান্ত বিরোধটা আহ, কত ধরনের এভিডেন্স দিয়ে প্রমাণ করা যেতে পারে, সেটা আমরা আলোচনা করব। আপনি যখন টেস্টিমনি দিবেন, কার টেস্টিমনি দেবেন, অর্থাৎ কার মৌখিক সাক্ষ্য দেবেন, কাকে কাকে দিয়ে দিবেন, কি বলাবে, কি ডিপোজিশন নেবেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা। তেমনি ভাবে আপনি যদি ডকুমেন্টস দিতে চান, সাধারণত মেনটেন্যান্স ক্ষেত্রে ডকুমেন্টস পাওয়া যায় না, কিন্তু বিবাদী পক্ষ অনেক সময় হতে পারে যে তিনি তার বউ বাচ্চার জন্য কিছু টাকা পাঠিয়েছেন, উম, ডাকের মাধ্যমে পাঠিয়েছেন বা অন্য কোনো ভাবে পাঠিয়েছেন। তার যদি ডকুমেন্টস থাকে, তখন আপনি বিবাদী পক্ষ থেকে সেটা কিভাবে লিড করবেন, সেটি কিভাবে প্রমাণ করবেন, সেই বিষয়গুলো আমরা আলোচনায় আনবো। হুম। আহ, তারপরে ধরেন বাচ্চাদের বাচ্চাদের নিয়ে যদি মামলা করে, সেক্ষেত্রে আহ, বাচ্চারা হয়তো মায়ের কাছে আছে, আহ, তিনি যেমন ইয়া চাচ্ছেন, বা বাচ্চাদের কাস্টডি চাচ্ছেন না, বাট মায়ের সঙ্গে তার বাচ্চা কাচ্চা কেউ বাদী করে তিনি মামলা করেছেন, বাবার কাছে ইয়া চাচ্ছেন, মেনটেনেন্স চাচ্ছেন। সেক্ষেত্রে বাবা মেনটেনেন্স দিতে বাধ্য কিনা, তার কাস্টডি নির্ধারণ হওয়ার আবশ্যকতা আছে কিনা, বা কাস্টডি নির্ধারণ হওয়ার ক্ষেত্রে কি কি ধরনের এভিডেন্স দিতে পারবেন, কিভাবে বয়স প্রমাণ করতে পারবেন, বা আদালত কতদিন পর্যন্ত কাস্টডির জন্য আহ, নির্ধারণ করতে পারে, বা সে সংক্রান্ত কি হারে মেনটেনেন্স দেওয়ার জন্য আদালত বিবাদের প্রতি নির্দেশ দিতে পারে। এই বিষয়গুলো কিভাবে আপনি এভিডেন্স দিয়ে প্রমাণ করবেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আবার যদি সেপারেট মানে কাস্টডির বিষয়টা থাকে, তাহলে কাস্টডি সংক্রান্ত কি ধরনের বিরোধ উত্থাপিত হতে পারে, যেমন বাচ্চার বয়স কত, সেটা নিয়ে একটা বিরোধ করতে পারে, অথবা বাচ্চাটা কার কাছে আছে অ্যাকচুয়ালি, হুম, সেটা নিয়ে বিরোধ উত্থাপিত হতে পারে, অথবা মান্থলি কত টাকা মেনটেনেন্স চাচ্ছে, সেটা পাওয়ার হবে কিনা, এই বিরোধগুলো কিভাবে প্রমাণ করবে, সেগুলো আমরা আলোচনা করব। এবং এই কাস্টডির ক্ষেত্রে কোন কোন পয়েন্টসে আপনি ডিপোজিশন দিবেন, ঠিক একইভাবে বিবাদী পক্ষের আইনজীবী হলে আপনি কিভাবে সেটাকে ডিসপ্রুভ করবেন, আহ, এবং এই বার্ডেন অফ প্রুফটা কার এই ডিসপ্রুভটা প্রমাণের ক্ষেত্রে, আহ, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। হুম। তো এইভাবে আমরা প্রত্যেকটা সিভিল মামলার ক্ষেত্রে আমরা যেমন 7টা যে লিস্ট দিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক একই আঙ্গিকে একই ঢঙ্গে আমরা আলোচনা করব। আহ, এখন আমি ক্রিমিনাল বিষয়ে যেতে চাচ্ছি, যে ক্রিমিনাল মামলাগুলোর আমরা আসলে কিভাবে এই এভিডেন্স লিড করার বিষয়টা আলোচনা করব। বা সেটা হলো আহ, যেমন ধরুন ফর এক্সাম্পল আমি একটা বলি, যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট অ্যান্ড চিটিং, 400 420 মামলাগুলো খুব অহরহ হয়। যেমন এনআই একটির মোকদ্দমা অহরহ হচ্ছে। হ্যাঁ। মারামারির মামলাগুলো খুব প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের মামলার ক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখবো, যেমন ফর এক্সাম্পল ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং চিটিং এর কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে ক্রিমিনাল মামলাটা আমাদের হাতে আছে, তাহলে আমি যদি প্রসিকিউশন লয়ার হয়ে থাকি, বা লয়ার ফর দ্য কমপ্লেনেন্ট হয়ে থাকি, তাহলে
বা আমি যদি ডিফেন্স কাউন্সিল হয়ে থাকি, তাহলে এখানে কি ধরনের এভিডেন্স লিড করে প্রসিকিউশন থেকে মামলাটা প্রুভ করতে পারে, বা কিভাবে জেরা করে ডিফেন্স কাউন্সিল আসামিকে খালাস করতে পারে, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে। তো এই আলোচনার প্রথমে আমরা যেটা দেখবো যে ফ্রেমিং অফ চার্জটা সঠিক হয়েছে কিনা, ফ্রেমিং অফ চার্জটা সঠিক হয়েছে কিনা সেটা আমরা আলোচনা করব। এবং আহ, সেটা ব্রিচ অফ ট্রাস্ট এবং চিটিং দুইটার ক্ষেত্রে আমরা আমরা দেখবো যে ফ্রেমিং অফ চার্জটা আইনসম্মত ভাবে হয়েছে কিনা। তো এটা করতে গিয়ে আমরা যেটা দেখবো উম, সেটা হলো যে, যেমন ধরেন ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট 405, 405 যেটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। তারপরে অফেন্স গুলো 406, 407, 407 বা 8, 9 আছে। তো এগুলাতে কোনটাতে কনভিকশন হওয়া উচিত ছিল, উম, অথবা কোন হলে কনভিকশন হলে সেন্টেন্স কিরকম হওয়া উচিত ছিল, বা আইনসম্মত ভাবে কিভাবে আসামি কিভাবে খালাস করা যায়, অথবা আসামি কিভাবে দণ্ডিত করা যায়, সেই কি ধরনের এভিডেন্স দিক করতে হবে, সেই জিনিসগুলো আমরা উভয় অপরাধের ক্ষেত্রে দেখব। প্রথমত ধরেন আমরা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা চিটিং এর ক্ষেত্রে আমরা আগে একটা মামলা যখন পাবো অ্যাজ এ লয়ার হিসাবে, তখন আমরা এটাকে দেখবো যে বিরোধটা কি, এটা নালিশি দরখাস্তটা কিভাবে ড্রাফট করা হচ্ছে। সেই ড্রাফটের ক্ষেত্রে যেমন ধরেন এক্সাম্পল হিসেবে আমরা যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের কথা দেখি, তাহলে এখানে ইন্ট্রাস্টমেন্টের কথা বলা আছে কিনা, ইন্ট্রাস্টমেন্টটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কিনা। যদি থাকে তাহলে সে মোড অফ ইন্ট্রাস্টমেন্টটা কি ছিল, অর্থাৎ প্রপার্টিটা কিভাবে ইন্ট্রাস্টেড করা হয়েছিল, তার মোডটা কি ছিল। তারপরে আমরা বিরোধটা দেখার চেষ্টা করব যে মোড অফ ইন্ট্রাস্টমেন্ট হলো, তারপরে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন কি হয়েছে, আসামি কিভাবে এটাকে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করছে, অথবা কিভাবে তার মানে কনভার্টিং টু হিজ ওন ইউজ, তার নিজের কাজে লাগিয়েছে, ব্যক্তিগত স্বার্থে লাগিয়েছে, আত্মসাৎ করেছে। অথবা যে ধরনের পদ্ধতি বলে দেওয়া হয়েছিল, যে ধরনের ডিরেকশন দেওয়া হয়েছিল, যে চুক্তি করা হয়েছিল, যে ন্যস্ত সম্পত্তিটা, আমানতের সম্পত্তিটা আসামি কিভাবে ব্যবহার করবে, বিলি বন্দেজ করবে, ডিসপোজ করবে, সেটার কি ধরনের ব্রেক হয়েছে। এইভাবে ডিসপিউট গুলো আগে আমরা চিহ্নিত করার চেষ্টা করব। ডিসপিউট গুলা চিহ্নিত করার পর অ্যাজ এ লয়ার হিসেবে, আমি যদি প্রসিকিউশন লয়ার হই, তখন আমাকে প্ল্যান করতে হবে যে আমি কি কি ধরনের এভিডেন্স আমার হাতে আছে, টেস্টিমনি, ডকুমেন্ট, ইলেকট্রনিক এভিডেন্স। টেস্টিমনির কথা বললে বরাবরই আমাকে চিন্তা করতে হবে যে আমি কোন সাক্ষীকে দিয়ে কতটুকু বলাবো, যে নালিশকারী তাকে দিয়ে কি পর্যন্ত বলাবো, বা নালিশকারীর সাপোর্টিং যারা আসবে তাদের দিয়ে আমি কোন কোন কথাগুলো বলবো, কোন কতটুকু বলাবো। অথবা আমার কাছে যদি ইয়া থাকে, কোনো এগ্রিমেন্ট থাকে, কোনো ডিড থাকে, কন্ট্রাক্ট থাকে, সেই ডিড বা এগ্রিমেন্টটা আমি কিভাবে সাক্ষ্য উপস্থাপন করবো, অথবা সেটাকে ফর্মালি আমি কিভাবে প্রুভ করব। অথবা আমার হাতে যদি কোনো ইলেকট্রনিক এভিডেন্স থাকে, অডিও ভিডিও ফুটেজ থাকে, স্টিল ফটোগ্রাফ থাকে, তাহলে সেগুলো আমি এভিডেন্সে কিভাবে লিড করব। উভয় পক্ষের জন্য এটা প্রযোজ্য, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং চিটিং এর মোকদ্দমায় বার্ডেন অফ প্রুফ কার, সেটা আমরা ডিটেক্ট করার চেষ্টা করব। তারপরে এই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মোকদ্দমায় আপনি যদি প্রসিকিউশন লয়ার থাকেন, তাহলে কোন কোন পয়েন্টস আপনি ডিপোজিশন করবেন, বা কোন কোন সাক্ষী দিয়ে কি কি ধরনের ডিপোজিশন দেওয়া হবে। ঠিক একইভাবে আপনি ডিফেন্স কাউন্সিল হলো, আপনি এই পয়েন্টস গুলিতে কিভাবে জেরা করবেন, বা কোন কোন পয়েন্টসে, বা আপনি ডিফেন্স কিভাবে নির্ধারণ করেন, নির্ধারণ করার প্রেক্ষিতে আপনি কিভাবে ইয়া দেবেন, জেরা করবেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা আলোচনা করবো, সেটা হলো যে এক্সট্রা এভিডেন্স দেওয়ার যদি আবশ্যকতা হয়। কখনো কখনো ধরেন যে মাঝপথে আপনার কাছে মামলা আসলো, বা রেকর্ডিং অফ এভিডেন্স হয়ে গেল, তখন আপনার কোনো এক্সট্রা এভিডেন্স দেওয়ার আবশ্যকতা আছে কিনা, বা সেটা দিলে আপনি কিভাবে দিবেন, সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো। একইভাবে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ডিফেন্স উইটনেস প্রডিউস করার বিষয়গুলো, টেকনিক গুলো বা পয়েন্টস গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক এইভাবে এই যে ক্রিমিনাল মামলার যে তালিকাটা আমরা দিয়েছি, সেই মামলাগুলো, অথবা সিভিল মামলার যে তালিকাটা আমি একটু পরে শুনিলাম আলোচনা শুরু করবো, সেই মামলাগুলো নিয়ে আমরা এভাবে এক এক করবো। এইটা আমরা একদম প্র্যাকটিক্যাল আঙ্গিকে অ্যাজ এ প্লেইন্টিফ লয়ার্স অথবা ডিফেন্ডেন্ট লয়ার্স, অথবা প্রসিকিউশন লয়ার অথবা ডিফেন্স কাউন্সিল হিসেবে আমরা মানে জাস্ট অপোজিং দুটো জিনিসকেই পাশাপাশি রেখে আমরা
আলোচনাগুলো করবো, যে আপনি প্রসিকিউশন লয়ার হলে কি ধরনের এভিডেন্স করবেন, কাকে দিয়ে কি বলাবেন, কতটুকু করবেন, কি এভিডেন্স আপনার হাতে আছে, আপনি কিভাবে প্ল্যান করবেন, আপনার ডকুমেন্টারি এভিডেন্স কি আছে, আপনার ওরাল এভিডেন্স কি আছে, আপনার ইলেকট্রনিক এভিডেন্স আছে, কিভাবে কাকে দিয়ে কতটুকু কিভাবে বলাবেন। ঠিক একভাবে ডিফেন্স কাউন্সিল হিসেবে আপনি সেটাকে কিভাবে ক্রস করবেন, হুম, কোন কোন পয়েন্ট ক্রস করবেন, বা আপনার যদি ডিডাব্লিউ দেওয়ার আবশ্যকতা থাকে সেটা কিভাবে করবে। এইভাবে মেইনলি আসলে আমরা কোর্সটা ডিজাইন করেছি, যে নতুন আঙ্গিকে এইভাবে। আহ, আমার মনে হয় আপনারা কখনো এইভাবে চিন্তা করেননি। তো এখন এইভাবে ডিজাইন করাটা কেমন হয়েছে, বা আপনাদের কোনো পরামর্শ যদি থাকে আপনারা কথা বলতে পারেন। আমি আপনাদের ইয়েটা ওপেন করে দিলাম। হুম, হ্যাঁ, প্লিজ রেজ ইউর হ্যান্ড and I will give you chance to say something over one after another. হ্যাঁ, কি কথা বলা যাচ্ছে? হ্যাঁ, মনে হয় এখন বলা যাবে, প্লিজ। কি, এখন আসসালামু চেষ্টা আলাইকুম করুন। স্যার। হ্যাঁ, প্লিজ, আপনাদের পরামর্শ থাকলে। জি। থ্যাংক ইউ স্যার, আপনার যে কোর্সটা কারিকুলাম করছেন অনেক অত্যন্ত সুন্দর হয়েছে। তো বিনয়ের সহিত আপনার কাছে আমার একটা পরামর্শ হলো, সেটা স্যার স্টেট ডিফেন্স গুলা যেভাবে ক্রিয়েট করা হয়, এটারও যদি একটা স্যার একটা পয়েন্ট রাখতেন, এবং ডেথ রেফারেন্স সম্পর্কে যদি শর্ট একটা ব্রিফ দেওয়া যায় স্যার। হ্যাঁ, এবং রিসেন্টলি আমাদের দেওয়ানি কার্যবিধি যদি অ্যামেন্ডমেন্ট আছে সাক্ষ্যের উপরে, ওটার জন্য স্যার একটু আলোচনা করা যায় কিনা স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি নোট নিচ্ছি। হ্যাঁ, আমরা তাহলে ডেথ এগুলো বিষয়। রেফারেন্স আর স্টেট ডিফেন্স গুলা স্যার। স্টেট ডিফেন্স, জি। ডেথ র্যাপ আপনার একটু স্যার শর্ট, যেহেতু ডেথ র্যাপটা অনেক বড় লম্বা, অনেকগুলা ক্লাসও এটার উপর ইচ্ছাগুলো হয় করা যায়। তো আমি স্যার শর্ট ব্রিফ একটা জন্য আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আর কি, রিসেন্ট অ্যামেন্ডমেন্ট অফ সিপিসি আর স্যার। স্টেট ডিফেন্স, দুটো হলো আপনার পরামর্শ। আর হলো একটা কি যেন বললেন, ডেথ রেফারেন্স। ডেথ রেফারেন্স। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর কেউ কথা বলবেন? ইজ দের এনিবডি? স্যার আমি আছি স্যার। হ্যাঁ, please। হ্যালো স্যার। হ্যাঁ, আপনার নাম বলুন এবং বারের নাম বলুন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ নরসিং দিবা। আমার উপরে যে ক্লাসটুকু, এটা কি শুধু ক্রিমিনালের বিষয় নাকি সিভিল সহ? আর আর ইপিডেক্স অ্যাক্ট সিভিল, তো শুধু ক্রিমিনালের জন্য না। না, সিভিল এবং ক্রিমিনাল আমরা যে মামলাগুলো দিয়েছি, একটা সিভিল শেষ করব, তারপর একটা ক্রিমিনাল, এইভাবে। হুম। আমার স্যার নিবেদন হচ্ছে স্যার, আমরা আজকে এই বেসের মধ্যে 40-50 জনের মতো আছি স্যার। আপনি কিভাবে যদি এই কোর্সটা শুরু করেন, এর পূর্বে এই কোর্সে আমরা যারা এখনো উপস্থিত আছি, তারা ইতিপূর্বে এই কোর্সটা করছে কিনা তা জানি না। যদি করে থাকে বা না করে থাকে, আপনার তো স্যার 10টা বা 5টা ক্লাস চলে যাবে শুধু বেসিক উপরে, এই বিষয়ের ইভিডেন্স বেসিকটা দিতে আমাদের চলে যাবে। কিন্তু আমরা কি শুধু 10টা ক্লাস করে শেষ করবো, না পরবর্তীতে আর এটা শুধু চলতে থাকবে স্যার? না, আপনি থ্যাংক ইউ। আমরা এবার এভিডেন্সের বেসিকের দিকে যাচ্ছি না। আমি যদি 50টা টপিক সিলেক্ট করেছিলাম, কিন্তু আমরা এবার যেহেতু নাম দিয়েছি ট্রায়াল এভিডেন্স, তো এটা একদম প্র্যাকটিক্যাল আঙ্গিকে, মানে প্রত্যেকটা মামলা ধরে ধরে আমরা আসলে আলোচনা করবো। হুম। নেটে বাড়ি মাসে শুনতে পাচ্ছিলাম না স্যার, আমার নেটের সমস্যা কিনা জানি না। আমরা, আমি রিপিট করি যে আমরা আহ, 50টা টপিক আমি নির্ধারণ করেছি আপনাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে। তো সেগুলোর আঙ্গিকে আমরা প্রত্যেকটা মামলার, যেমন ধরো ফ্যামিলি স্যুটের কথা আমি বললাম, ফ্যামিলি স্যুটের ক্ষেত্রে মেনটেনেন্স অ্যান্ড টাওয়ারের মামলাগুলো বেশি হয়। সেই মামলাটার একদম আদ্যোপান্ত যে আলোচনা ইতিমধ্যে শুনেছেন, ওইভাবে আমরা করতে চাচ্ছি। আবার ধরেন একটা, ধরেন ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট অ্যান্ড চিটিং, 406 420-এর মোকদ্দমা, ঠিক একইভাবে আমরা প্র্যাকটিক্যাল আঙ্গিকে কিভাবে এভিডেন্স লিড করবে প্রসিকিউশন থেকে, কিভাবে সেটাকে জেরা করবে ডিফেন্স কাউন্সিল থেকে, অথবা ডিফেন্স কাউন্সিল কিভাবে এভিডেন্স লিড করবে কাজে ডিডাব্লিউ দিয়ে, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আলোচনা করতে চাচ্ছি এবার। হুম।
ঠিক আছে স্যার, আমার নিবেদন ছিল শুধু এভিডেন্স একটা সরাসরি একটা ট্রায়ালে না নিয়ে শুধু এভিডেন্স মূল কর্ণধারটা পড়ে তারপর কোথায় কোন জায়গায় কিভাবে টাচ করলে কি হয় এটা স্যার মনে হয় ওইটা কি কেউ আলোচনা করছে কিনা জানি না। না শুধু স্যার একটা মামলাকে এভিডেন্স সাক্ষী জেরাতে নেওয়া যাবে, একটা মামলাকে শুধু যে ফ্যামিলি স্যুট ওইটা সাক্ষী জেরাতে নেওয়া গেল, এটা হচ্ছে এক বিষয়। আরেকটা হচ্ছে শুধু এভিডেন্স একটাই, প্রথম এক থেকে শেষ পর্যন্ত ওইটা বেসিক দিয়ে তারপরে কোথায় কোন জায়গায় ইন্ডিকেটটা করা হয় এবং কোন কোন জায়গায় টাচ করা হয় ওই বিষয়টাকে স্যার কতটুকু স্যার নেওয়ার প্রস্তাবনা আমি বলবো স্যার ওইটা ওইভাবে নেওয়া যায় কিনা। বুঝতে পারছি আপনার কথাটা, আমি বুঝতে পারছি যে আপনি আগে বেসিকটা চাচ্ছেন। হ্যাঁ, হুম। যেমন বেসিকটার কিছু আমি কয়েকটা টপিক আপনাদের পড়ে শুনে আমি যেগুলো নির্ধারণ করেছি আর কি। কিন্তু যেহেতু আমরা এবার ট্রায়াল এভিডেন্স নাম দিয়েছে, এই জন্য আমি ট্রায়ালকে কানেক্ট করে জিনিসটা পড়াতে চাচ্ছি। বেসিকের জন্য আমি এইভাবে নির্ধারণ করেছিলাম আপনাদের জন্য। যেমন ধরেন যে আহ, কে সাক্ষ্য দিতে পারে, অর্থাৎ সাক্ষী দেওয়ার মানে কম্পিটেন্সিটা কি, সিভিল মামলায় কারা যোগ্য সাক্ষী বলে বিবেচিত হয় বা ক্রিমিনাল মামলায় কে যোগ্য সাক্ষী বলে বিবেচিত হয়। আবার আপনি যখন ওরাল এভিডেন্স এক্সক্লুডেড বাই ডকুমেন্টারি এভিডেন্স, যে কোন কোন ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যায়, দেওয়া যায় না, বিশেষ করে সিভিল মামলার ক্ষেত্রে, এই ধরনের একটা টপিক নির্ধারণ আমি করেছি। আবার রেলিভেন্সি মানে অ্যাডমিসিবিলিটি অফ ওরাল এভিডেন্স আর একটা টপিক নির্ধারণ করেছি আমি এটা। এইটা যেমন ধরেন আপনাদের সিভিল এবং ক্রিমিনাল উভয় ক্ষেত্রে এটা লাগে, রেলিভেন্সি এবং অ্যাডমিসিবিলিটি অফ ওরাল এভিডেন্স। আর একটা টপিক নির্ধারণ করেছি আমি এটা, যে ডকুমেন্টারি এভিডেন্স এর রেলিভেন্সি এবং অ্যাডমিসিবিলিটি এবং আহ, এটার মানে প্রমাণ পদ্ধতি, এটাকে কিভাবে ফর্মালি প্রমাণ করা যায়। হুম। আবার আরেকটা জিনিস করেছিলাম, সেটা হলো যে আহ, এই যে আমরা আইনজীবী হিসেবে সাক্ষীর হাজিরা দেই, অথবা কোনো সাক্ষীকে অন্য অফিস থেকে ডাকি, অথবা কোনো সরকারি কোনো ব্যক্তিকে ডাকি, বা এর কস্ট, এই ধরনের একটা টপিক নির্ধারণ করেছিলাম। আর 7 নম্বর একটা টপিক নির্ধারণ করেছিলাম আমি শুধুমাত্র সিভিল মামলার ক্ষেত্রে, যে সিভিল মামলার ক্ষেত্রে যদি মানে টাইটেল সংক্রান্ত মামলা হয়, তাহলে টাইটেলটা একুইজিশনটা আপনি কিভাবে মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করবেন, বা সেটা উম, দলিল দিয়ে কিভাবে আপনি প্রমাণ করবেন। হ্যাঁ, পজিশনটা আপনি মৌখিক সাক্ষ্য দিয়ে কিভাবে প্রমাণ করবেন, দখলটা কিভাবে আপনি দালিলিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করবেন। এই ধরনের কয়েকটা টপিক রেখেছি আমি, 3টা। আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও এরকম আমি একটা টপিক রেখেছি, যে অপরাধ সংগঠন সম্পর্কে আপনি কি ধরনের মৌখিক সাক্ষ্য দিতে পারেন। হ্যাঁ, সেই মৌখিক সাক্ষ্যের আহ, মানে কোনটা গ্রহণযোগ্য হবে। ফর এক্সাম্পল আমরা বলি 37-এর নারী শিশু আইনের মামলা হলো, দিনে দুপুরে বাচ্চাটা, একটা মেয়ে বাচ্চা অপহরণ হলো স্কুলের গেট থেকে, এই ধরনের হলো বক্তব্য। এখন এই যে দিনের একটার সময় টিফিনের সময় একটা মেয়ে বাচ্চা স্কুলের গেট থেকে অপহরণ হলো একটা সাদা মাইক্রো বাসে, আসামিরা তাকে অপহরণ করে নিয়ে গেল। সেখানে তার বন্ধু বান্ধবীরা ছিল, স্কুলের দারোয়ান ছিল। এইটা আমাদের সাক্ষ্য আইনের সেকশন 60-তে বলেছে যে মৌখিক সাক্ষ্য হতে হবে প্রত্যক্ষ। তাহলে আমরা এই যে নালিশি দরখাস্ত বলেন বা এফআইআর এর বক্তব্য থেকে দেখতে পাচ্ছি যে বাচ্চাটা দিনে দুপুরে মানুষজনের সামনে থেকে অপহৃত হলো। তাহলে এখানে মাত্র যারা স্কুলের গেটে দাঁড়িয়ে ছিল, যাদের সম্মুখে বাচ্চাটা অপহৃত হয়েছে, তারাই শুধুমাত্র যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে। আর যেখান থেকে উদ্ধার হয়েছে, যারা উদ্ধার দেখেছে, তারা যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবে কম্পিটেন্টলি। অন্য কোনো ব্যক্তির মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনি যদি অ্যাজ এ লয়ার হিসেবে ভালো করতে চান প্র্যাকটিসে, আপনাকে অ্যাডমিসিবিলিটি এবং রেলিভেন্সি অফ ওরাল এভিডেন্সটা সম্পর্কে খুব চমৎকার ধারণা থাকতে হবে। হ্যাঁ, জি স্যার। অ্যাডমিসিবিলিটি এবং রেলিভেন্সি অফ ওরাল এভিডেন্স। তো এটা দুই ক্ষেত্রেই প্রযোজ্য, সিভিল এবং ক্রিমিনাল মামলার ক্ষেত্রে। ওকে। তারপর আরেকটা এখানে ছিল স্পেশাল রুলস অফ এভিডেন্স। সেটা হলো স্পেশাল রুলস অফ এভিডেন্স বলতে কনফেশন বোঝায়, স্টেটমেন্ট আন্ডার 22 বোঝায় নারী শিশু আইনের। এই জিনিসগুলোতে কিভাবে এভিডেন্সিয়াল ভ্যালু কি, এগুলো ইউজ হয় সাকে, সেই জিনিসগুলো আলোচনার একটা টপিক রাখা হয়েছিল। আর
আপনি ইনকোয়েস্ট রিপোর্ট সম্পর্কে কিভাবে ক্রস এক্সামিন করবেন, আপনি অটোপসি রিপোর্ট সম্পর্কে কিভাবে ক্রস এক্সামিন করবেন, আপনি মেডিকেল সার্টিফিকেট সম্পর্কে কিভাবে ক্রস এক্সামিন করবেন, এই ধরনের তিনটা টপিকস রাখা হয়েছে। এটা হলো আমাদের 14 নম্বর সিরিয়াল। তারপরে মেডিকেল এভিডেন্স এবং অকুলার এভিডেন্সের মধ্যে একসেপ্টেবিলিটিটা কোনটার বেশি হবে, এর কম্পারিজনটা কি হবে, সেই সম্পর্কে একটা টপিক আমরা নির্ধারণ করেছিলাম। আবার আপনারা সিভিল এবং ক্রিমিনাল মামলার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আপনারা অনেক সময় জেরা করতে পারেন না, জেরা করার জন্য টাইম পিটিশন দেন অথবা রিকলের পিটিশন দেন। এইটা আসলে ঠিক কিভাবে করতে হয়, এটা আসলে পিটিশন হবে পিটিশন অফ রি এক্সামিনেশন। এই জিনিসগুলো সম্পর্কে একটা টপিক রাখা হয়েছে। আর খুবই একটা ইম্পর্টেন্ট টপিক রাখা হয়েছে এখানে, যে ম্যাটার্স অন হুইচ উইটনেস মে বি ক্রস এক্সামিন। একজন উইটনেসকে আমি ডিফেন্স কাউন্সিল হিসেবে জেরা করব, তাকে আমি কোন কোন বিষয়ে জেরা করতে পারবো, সেটার একটা খুব চমৎকার এখানে টপিক রাখা হয়েছে। হুম। জি আবার 161 ধারার জবানবন্দি অথবা দলিল সম্পর্কে, অথবা স্টেটমেন্ট অফ উইটনেস সম্পর্কে, 164 ধারা স্টেটমেন্ট অফ উইটনেস, এই জিনিসগুলো সম্পর্কে কিভাবে জেরা করতে হয়। যেমন দলিল লেখক সিভিল মামলা আসলো, তাকে দলিল সম্পর্কে কিভাবে জেরা করবেন, অথবা একজন তদন্তকারী পুলিশ অফিসার আসলো, তা তিনি 161 ধারা জবানবন্দি রেকর্ড করেছেন, তাকে কিভাবে আপনি জেরা করবেন। হুম। অথবা একজন স্টেটমেন্ট অফ উইটনেস দিয়েছে আন্ডার সেকশন 164, তাকে আপনি কিভাবে জেরা করবেন। এই জিনিসগুলো সম্পর্কে আমরা বেশ কয়েকটা টপিক রেখেছি। বা তদন্তকারী পুলিশ অফিসারকে আপনি কিভাবে 161 ধারা জবানবন্দি দেখিয়ে জেরা করবেন, অথবা যিনি সাক্ষী হিসেবে আসলেন, যিনি 161 ধারা জবানবন্দি দিয়েছেন, তাকে আপনি 161 ধারা জবানবন্দির সঙ্গে তার সাক্ষ্যের প্রদত্ত প্রদত্ত সাক্ষ্যের মধ্যে বৈপরীত্য কিভাবে আনবেন জেরার মাধ্যমে। সে কয়েকটা টপিক এভাবে নির্ধারণ করা হয়েছে। জি স্যার। আর এখন স্যার না, শেষ করে একটু, আর বার্ডেন অফ প্রুফ কি হবে, মানে বার্ডেন অফ প্রুফ এগুলা তো হলো ইন জেনারেল আর কি, যেহেতু বেসিক বলছি। আর তারপর ওনার্স অফ প্রুফ, মানে ফ্যাক্টস অন হুইচ এভিডেন্স নিড নট বি গিভেন, মানে কি বলবো, দ্য ফ্যাক্টস হুইচ নিড নট বি প্রুভড, কোন ঘটনা প্রমাণ করার দরকার নেই। বা জুডিশিয়াল নোটিশ কোন বিষয়গুলোতে নিতে হবে, আপনি ডকুমেন্টস কিভাবে কল ফর করবেন, বা ভলিউম কিভাবে কল ফর করে নিয়ে আসবেন, অথবা যিনি ইয়া ভলিউমটি নিয়ে আসলেন, তাকে কিভাবে জেরা করবেন, অথবা হোস্টাইল উইটনেস কে কিভাবে আপনি ফেস করবেন, অথবা সাক্ষীর বিশ্বাসযোগ্যতাটা কিভাবে নষ্ট করবেন। এটা আমাদের 35 নম্বর সিরিয়াল। হুম। অথবা ইলেকট্রনিক এভিডেন্স থাকলে সেটার প্রিজাম্পশন, অ্যাডমিসিবিলিটি এবং আইটি রিপোর্ট কিভাবে হবে, বা এটা কি সম্পর্কে কিভাবে আপনি যারা করবেন। হ্যাঁ। বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, যেটাকে আপনারা বলেন টিআই প্যারেড, এই টিআই প্যারেডের রেলিভেন্সি এবং অ্যাডমিসিবিলিটি কি হবে, এবং এসব বা ডাইং ডিক্লারেশন সম্পর্কে আপনি যিনি ডাইং ডিক্লারেশনের সাক্ষী বা যিনি রেকর্ড করেছেন, যে ডাক্তার বা ম্যাজিস্ট্রেট অথবা যাদের সামনে রেকর্ড করা হয়েছে বা যাদের সামনে ডাইং ডিক্লারেশন দেওয়া হয়েছে, তাকে আপনি কিভাবে জেরা করবেন, ইত্যাদি বিষয়গুলো আমরা রেখেছি। আর কয়েকটা পয়েন্ট রাখা হয়েছে, সেটা হলো যে ম্যাটেরিয়াল অবজেক্ট, অর্থাৎ জব্দকৃত যে বিষয়গুলো আমাদের কোর্ট কাছারিতে উপস্থাপন করা হয়। তো জব্দকারী অফিসার আছে, এই জব্দকারী অফিসার তিনি হয়তো ডিএনএ রিপোর্টের জন্য স্যাম্পল কালেকশন করেছেন, অথবা মাদকের মোকদ্দমার ক্ষেত্রে জব্দকারী অফিসার মাদক জব্দ করেছেন। এই সবকিছুর মধ্যে কিভাবে আপনি জেরা করবেন, অথবা সিজার লিস্ট উইটনেস কিভাবে জেরা করবেন, এই ধরনের কিছু টপিক রাখা হয়েছে। আবার যদি কোনো মামলায় এমন সাক্ষ্য উপস্থাপন করা হয়, আপনি আপত্তি দিলেন যে স্যার এটা গ্রহণ করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও আদালত গ্রহণ করলো, এটাকে বলা হয় ইমপ্রপার অ্যাডমিশন। ইমপ্রপার অ্যাডমিশন, অথবা আপনি একটা সাক্ষ্য উপস্থাপন করলেন আদালত, কিন্তু আদালত সেটা নিল না, রিজেক্ট করে দিল। তো এই ক্ষেত্রে আপনার অ্যাজ এ লয়ার হিসেবে আম, আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা আদালত নিল না, অথবা যেটা বিষয়ে আপনি আপত্তি উত্থাপন করলেন আদালত সেটা নিল, এটাকে বলা হচ্ছে ইমপ্রপার অ্যাডমিশন অ্যান্ড রিজেকশন অফ এভিডেন্স। এই বিষয়গুলো কিভাবে ফেস করবেন সেটার একটা আলোচনা আছে। এবং 43 নম্বর একটা টপিক রাখা হয়েছে, সেটা হলো এক্সপান্স অফ এভিডেন্স। কখনো কখনো সাক্ষী 10 লাইন বলে চলে যায়, তখন এইটার অনেক সময় প্রতিপক্ষ থেকে এটাকে এক্সপান্স চাওয়া হয়, অথবা যিনি দিয়ে গেছেন যে পক্ষ দিয়েছেন সেই পক্ষের লয়ারও এক্সপান্স চায়। তো এক্সপান্স সম্পর্কে বিধান কি আছে সেটা আমরা আলোচনা করবো।
এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো এডিশনাল এভিডেন্স। কখনো কখনো দেখা যায় যে মামলাটা আপনার কাছে এমন পর্যায়ে আসলো যখন মামলাটা রায় হয়ে গেছে, কিন্তু আপনি মামলার রেকর্ড পেরুজ করে দেখলেন যে আহ, আসামি পক্ষ আহ, মানে ক্রস এক্সামিনেশনের কোনো সুযোগ পায়নি। অথবা ধরেন অ্যাপিলেন্ট আসলো আপনার কাছে বা বাদীপক্ষ আসলো, দেখালো যে আরো দুই একজন সাক্ষ্য দেওয়ার সুযোগ ছিল। তাহলে এই সকল ক্ষেত্রে এডিশনাল এভিডেন্স আপনি অ্যাজ এ লয়ার হিসেবে কিভাবে আহ, উপস্থাপন করবেন? এডিশনাল এভিডেন্স অবশ্যই আপিলে, হ্যাঁ, এইটা মানে এই বিষয়টা উত্থাপিত হবে। তো কখন আপনি মামলাটা রিট্রায়ালের জন্য রিমান্ডে আনবেন, বা কখনো সংশ্লিষ্ট আপিল আদালতেই আপনি এডিশনাল এভিডেন্স দেবেন, কিভাবে দেবেন, সে বিষয়গুলো আলোচনায় আমরা রেখেছিলাম। হুম। তারপরে আহ, একটা ডকুমেন্টস ফর্মালি কিভাবে প্রুভ করতে হয়? ডকুমেন্টস বলতে আমি ধরেন বোঝাচ্ছি একটা সেল ডিড, অথবা একটা ডিড অফ মর্গেজ, অথবা ডিড অফ গিফট। এইটা আপনি আদালতে উপস্থাপন করাই আপনার যথেষ্ট না। এটাকে ফর্মালি প্রুভ করতে হবে আদালত। আপনি একটা অরিজিনাল ডকুমেন্টস দিলেন, আদালত সেটা এক্সিবিটও করলো, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। এটা কিন্তু ফর্মালি প্রুভ হতে হবে। তো একটা ডকুমেন্টস ফর্মালি প্রুভ হতে গেলে এটা কি অ্যাটাস্টেড ডিড, এটা কি আনঅ্যাটাস্টেড ডিড, এই প্রশ্নগুলো আসবে। অ্যাটাস্টেড ডিড হলে তার এক ধরনের প্রমাণ পদ্ধতি, আর আনঅ্যাটাস্টেড ডিড হলে তার ভিন্ন ধরনের প্রমাণ পদ্ধতি। তো এই আবার দলিল সম্পর্কে কত ধরনের বিরোধ উত্থাপিত হতে পারে, দলিলের বিষয়বস্তু সম্পর্কে কখনো কখনো বিরোধ উত্থাপিত হয়, কখনো দলিলের সম্পাদন সম্পর্কিত বিরোধ উত্থাপিত হয়। তো কিভাবে আপনি বুঝবেন যে বিবাদী, সরি, দলিলটা, তর্কিত দলিল সম্পর্কে কি ধরনের বিরোধ উত্থাপিত হয়েছে? এই জিনিসগুলো আলোচনা করার জন্য কয়েকটা টপিকে রাখা হয়েছে। এবং ডকুমেন্টস এক্সিবিট সম্পর্কে অনেক সময় কনফিউশন থাকে, বা ম্যাটেরিয়াল এভিডেন্স সম্পর্কে এই ধরনের একটা টপিক দেখা হয়েছে। এবং আপনি স্থানীয় সরকারের যে ডকুমেন্টস গুলো থাকে, যেমন আপনি বার্থ সার্টিফিকেট দিলেন, ডেথ সার্টিফিকেট দিলেন, এই ধরনের যে ডকুমেন্টস গুলো দেওয়া হয়, অথবা ওয়ারিশন সার্টিফিকেট দিলেন, এগুলো কিভাবে প্রমাণ করতে হয় সেই ধরনের টপিক দেখা হয়েছিল। এ ধরনের 52টা টপিকস আমি নির্ধারণ করেছি। এটা হলো আপনার বেসিক। তো আমি যেহেতু এবার একটু ভিন্ন আঙ্গিক পড়াতে চাচ্ছি, যেহেতু আপনারা হয়তো এগুলো বিষয়ে অনেকে জানেন, আপনারা সেজন্য এইদিকে যাইতে চাচ্ছি না। ডিরেক্ট আপনাদের প্রত্যেকটা মামলা ধরে ধরে আমি এবার শিখাইতে চাচ্ছি যে সংশ্লিষ্ট মামলায় আপনি কি ধরনের এভিডেন্স দেবেন। এখন কথা বলেন। মামলা ধরে ধরে যেটা আছে স্যার, এটাকে বেসিকটা যদি স্যার আমাদেরকে আগে দেন, তারপরে আমরা স্যার যদি স্যার আমাদের 60টা ক্লাস দেওয়া যায়, তাহলে মনে হয় আপনি যে 60টা ক্লাসে হবে না স্যার, আমার তো মনে হয় হবে 50-60টা ক্লাসে হবে না। কিন্তু স্যার এখন যারা আমরা এখানে আছি তারা আসেন একটু কথা বলি স্যারের সাথে। আমরা কি আসলে এই যে স্যারে যে এতটুকু কথা বলছে, এই বেসিকটা কি নিয়ে কথা বলবো, নাকি প্রত্যেকটা মামলা ধরে ধরে আমরা এটা ক্লাস করবো? এখন যদি মামলা ধরে ক্লাস করি তাহলে একটা, আর যদি আমরা শুধু বেসিকের মধ্যে যাই এটা একটা। এখন আমরা যারা এখানে উপস্থিত আছি তারা সবাই এর মধ্যে কতজন এখানে সম্মতি আছে এবং কার কি মত, এটা একটু যদি আমরা ওপেন করি তাহলে মনে হয় আমাদের এই কোর্সটা আরো ফলপ্রসূ হবে। এখানে কেউ কি আমাদের সাথে আমার সাথে অ্যাড করতে পারেন? হ্যাঁ, যে নওশাদ আছে, নওশাদ কথা বলুন। নওশাদ রেইজেস হিজ হ্যান্ড। স্যার আমি স্যার বলবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই নওশাদ স্যার বলুক আসসালামু তার। আলাইকুম। হ্যাঁ, আব্দুল্লাহ স্যার সাহেব। হ্যাঁ, এই প্লিজ। ট্রায়াল এভিডেন্স নিয়ে স্যার আমাদের যদি চিন্তা করা হয় বা আমরা যদি পর্যালোচনা করি স্যার, বেশ কয়েক বছর আগে, মানে 2-1 বছর আগে, এমনিতে আমরা সাধারণত সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা দিয়ে শুরু করছিলাম, সিভিল মামলা আসছিল অনেক পরে। হুম, হুম। পরবর্তীতে এক্সক্লুসিভলি ট্রায়াল নিয়ে, ট্রায়াল এভিডেন্স নিয়ে স্যার প্রথম যে আপনি শুরু করছিলেন তাতে ফ্যামিলি স্যুটটাকে নিয়ে আসছিলেন, আর চুরির মামলা, এই দুইটা আহ, প্রথম দিকে ওরিয়েন্টেশনের পর পরেই ফ্যামিলি স্যুট দিয়ে দুইটা ক্লাস করাইছিলেন, আর সিভিল ক্রিমিনাল থেকে চুরি মামলা। তো আমার জি। দৃষ্টিতে বা আমি আমি যে এক্সপেরিয়েন্স, আমি যেটা দেখি, থিওরিটিক্যালি আপনি পরবর্তীতে অনেকগুলো মোটামুটি আলোচনা করেছিলেন এরকম টপিক বেসড, কিন্তু সবচেয়ে যে বিষয়টা হাইলাইট করা হয়েছে বা রিলেট করা সম্ভব হয়েছে আমার পক্ষে লিস্ট, ওই যে মানে পারিবারিক মামলাতে আপনি দেখাইছেন কিভাবে প্র্যাকটিক্যালি ট্রায়াল প্রত্যেকটা এভিডেন্স। মামলা ডিসপিউট গুলো, আইডেন্টিফিকেশন অফ ডিসপিউট, দেন এই ডিসপিউটের উপর বেসিস করে কি সাক্ষীগুলো নিয়ে আসবো, এলিজিবিলিটি অফ দা উইটনেস, হ্যাঁ, হ্যাঁ। এই পর্যায়গুলো খুব ভালোভাবে মানে মানে বিমূর্ত বিষয়গুলো মানে খুব ক্লিয়ারলি আপনি আইডেন্টিফাই করাইছেন, এবং এটার উপর বেস করে অ্যাপ্লিকেশনটা কি হবে এটা দেখাইছেন, এবং বোথ প্লেনটিভ সাইড এবং ডিফেন্স সাইড থেকে।
তো আমার দৃষ্টিতে মনে হয় এই জিনিসটা প্র্যাকটিক্যালি করলে প্রত্যেকটা মামলা ধরে ধরে এটা ভালো হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন মামলা দিয়ে আমরা শুরু করবো, এটা একটা বিষয়। আর আচ্ছা। আর থিওরিটিক্যাল বিষয়গুলো তো অবশ্যই আছে, যে আপনি বললেন 55টা টপিক হ্যাঁ। আপনি নির্ধারণ করেছেন এখানে। অবশ্যই আমি কয়েকটা জিনিস এখানে দেখলাম বেশ নতুন এসেছে, যে এই এভিডেন্স গুলোকে আপনি এডিশনাল এভিডেন্স কিভাবে লিড করা হবে, বা এভিডেন্স গুলো কখন, মানে কিছু নতুনত্ব অবশ্যই এখানে আসছে। তবে আমার দৃষ্টিতে স্যার প্র্যাকটিক্যাল যে আপনার চিন্তাধারাটা মানে ঠিক আছে, এখন বাকি পার্টিসিপেন্টসদের নিশ্চয়ই ডিফারেন্ট ভিউ থাকতে পারে, বাট এভিডেন্স নিয়ে তো এটা সবচেয়ে চমৎকার ক্লাসের মধ্যে আপনার একটা হচ্ছে এটা, যে জিনিসগুলো আমরা খুব কম পেয়েছি। তো আমি আশা করবো স্যার আপনি যেভাবে কোর্স ডিজাইন করেছেন এই জিনিসটা যদি আমরা মামলা ধরে ধরে যাই এবং আমরা যদি পার্টিসিপেটরি হই, তাইলে আমার মনে হয় ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। আর থিওরিটিক্যাল আসপেক্ট তো আমরা আসলে পেয়ে থাকি, বইয়ে আছে। এখন আপনার পড়ানোর স্টাইল তো ভিন্ন, থিওরিটি আমরা হয়তো অবশ্যই আরো বেশি ক্লিয়ার হব, কিন্তু প্র্যাকটিক্যাল যেহেতু আমরা এখন প্র্যাকটিসিং লয়ার, আমাদের মনে হয় এই জিনিসটা হাইলাইট করার একটা বিষয় আছে। আর এভিডেন্স নিয়ে যদি পরবর্তীতে আরো ডিটেলসে যদি যাই, তাইলে থিওরি তো অবশ্যই পড়ার ইচ্ছা থাকলো। এখন আমার ভিউ হচ্ছে স্যার এইভাবে যে কোর্স ডিজাইন করেছেন এটা আমার দৃষ্টিতে মনে হয় পার্টিসিপেন্টসদের জন্য ইফেক্টিভ হবে আর কি। এখন অন্যদের হয়তো ডিফারেন্ট ভিউ থাকতে পারে, বাট ফর মি ইটস গুড এনাফ স্যার। থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, কি বলে যে আতাউল্লাহ সাহেব বলে সবাইকে সুযোগ দিব, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। সকলের কথাই শুনবো। স্যার আমার আতাউল। কথা হলো স্যার, আমরা বরাবরই আমরা যারা এখানে পার্টিসিপেন্ট আছি স্যার, আহ, প্রত্যেকেই জানি আপনার পড়ানোর ধরন, আপনি কিভাবে আমাদেরকে ট্রেন আপ করতেছেন দিন দিন। প্রত্যেকেই আহ, যার যার ক্ষেত্রে শেষে উন্নতি লাভ করতেছে। তা আপনার ধরনটা আমি আমার মনে হয় যে আমি আশা করি আমাদের মধ্যে যারা পার্টিসিপেন্ট আছেন তারা আপনার পড়ানোর ধরনটা বুঝতে পারছে, অথবা কাছাকাছি হইলেও আছে যে আপনি কি ধরনের বা কিভাবে আমাদেরকে পড়াইতে চাচ্ছেন। তো সেভাবে স্যার আপনি যেভাবে কোর্স ডিজাইন করেছেন, আহ, আমি এটার সাথে সম্পূর্ণ একমত। আর পার্সোনালি আমার ব্যক্তিগত মত হলো স্যার, আপনি যেভাবেই পড়ান না কেন, যেভাবেই পড়ান, আমি তো স্যার একটা আমার ওই একটা কথা আমার বলি স্যার, যে আপনি যদি ইসলামের ইতিহাসও পড়ান তাও আমি পড়তে চাই, আমার এই ব্যাপারে কোনো দ্বিমত নাই স্যার। কিন্তু জি। সোহাগ ভাই যেটা বলছে যে আমরা কে কয়জন কি মতে আছি, আহ হ্যাঁ। এটা বোধহয় আমরা যদি আমরা প্রত্যেকে আলাদা আলাদা মত দিতে থাকি, তাহলে এটা বোধহয় একমত করতে পারবেন না স্যার। এটা করাটা আপনার জন্য সো টাফ হবে এবং এটা কঠিন হবে। আহ এই রাস্তায় না যেয়ে বরঞ্চ আমরা হ্যাঁ। স্যার কিভাবে কোড ডিজাইন করছে, হ্যাঁ, আমার যদি দুই একটা টপিক, এই যে একটু আগে দেখলাম এক ভাই বললেন যে এরকম একটা টপিক বা এরকম একটা টপিক, যেমন স্যার আমি একটা টপিক একটু অ্যাড করতে চাই, সেটা হলো স্যার যে আমাদের তথ্য প্রযুক্তি আইন কার্যকর হওয়ার পরে যে বিদেশ থেকেও একজন সাক্ষী দেশের বাইরে থেকে, মানে দেশের বাইরে না, মানে আদালতের বাইরে থেকে সে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারেন এবং সেটাকে ক্রস করা যায়, বা জেরা করা যায়। এই পদ্ধতিটা যদি একটু একটু টপিকটা যদি আপনি স্যার অ্যাড করেন, সেখানে আমরা তাকে কিভাবে জেরা করব, বা তার স্বাক্ষরটা কিভাবে ভেরিফাইড হবে, বা উনি যদি কোনো ডকুমেন্ট দাখিল করতে চায় সেটা কিভাবে দাখিল করবে, সেটা কিভাবে এক্সিবিট হবে, এই এই একটা যদি 5 মিনিট বা 10 মিনিটের একটা টপিক যদি আপনি রাখেন স্যার, অ্যাড করা যেতে পারে। এইরকম কেউ যদি কোনো সাজেশন দেয় আমরা, যে একটা টপিক আনকমন টপিক বা একটা প্রয়োজনীয় টপিক বাদ পড়ছে, সেটাই ইনক্লুড করা যেতে পারে। কিন্তু আমাদের যদি মত নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা একমত হওয়াটা সো টাফ হয়ে যাবে স্যার। অনেক সময় আমাদের ক্লাস নিতেই কষ্ট হয়, কারো চেম্বার থাকে, কারো সিনিয়রের সাথে। আপনাকে শোনা যাচ্ছে না। হয়তো আমরা সংযোগ হারিয়ে ফেলছি সঙ্গে। আহ এরপরে মখদুম সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। তো আসসালাম। আমি আপনার কোর্স আউটলাইনটা স্যার পুরোটুকু শুনিনি, যতটুকু শুনলাম আপনি 50টা টপিক সিলেক্ট করেছেন স্যার। আমার কাছে মনে হচ্ছে স্যার এখন আমরা তো বেসিকটা পড়েছি এবং এই কোর্স গুলা
আগেও করেছি। আমরা এখন ওই প্র্যাকটিক্যাল বেস থিওরি তো আমরা যেটা রেফারেন্স আসবে সেটা আমরা নিজেরাও করে নিতে পারবো স্যার। আপনি যেটা প্র্যাকটিক্যাল যেটা আমাদেরকে শিখাবেন, আমার মনে হয় প্র্যাকটিক্যাল হইলে আমার জন্য একটু বা অন্যদের জন্য আর একটু ভালো হবে, যদি মামলার সাথে রিলেটেড বা যে টপিকস গুলো আমার কাজে লাগছে সেই টপিক কিভাবে উপস্থাপন করতেছি জিনিসগুলা, আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য আরো উপযোগী হবে বেশি বা আমাদের জন্য কার্যকরী হবে বেশি স্যার। এতটুকুই স্যার আমার মতামত। ওকে জি, থ্যাংক ইউ। আলমগীর সাহেব বলেন। জি, আসসালামু আলাইকুম আলমগীর স্যার। হোসেন। জি, বুঝলাম। স্যার, আমার তো আলমগীর অবশ্য অনেক হোসেনের আগ অন্য থেকে কোনো, দাবি। এটা তার একটা দাবি ছিল অনেকদিন। জি, স্যার। তো আমার তো দাবি ছিল স্যার বেসিকের উপরে, কারণ স্যার সাক কয়েনটা একটু, যদিও বারবার পড়ি কিন্তু যতবার পড়ি ততবার নতুন নতুন মনে হয়। আর এখানে কিছু টার্মস আছে আর কিছু বিষয়ে সংজ্ঞা আছে যেটা সব সময় কাজে লাগে। তা আপনি আমাদের যতবারই বিভিন্ন বিষয়ে ট্রায়াল পড়াইছেন স্যার, সিভিল এবং ক্রিমিনালের, সববারই কিন্তু এভিডেন্স অ্যাক্টের খুব গুরুত্ব আপনি তুলে ধরছেন সেখানে। 2-10 মিনিট আধা ঘন্টা আপনি আলোচনা করছেন এভিডেন্স অ্যাক্টের উপরে আর কি স্যার, বিশেষ করে সংশ্লিষ্ট ধারার উপরে। তো স্যার আমার এর জন্য দাবি ছিল স্যার একটা বেসিক কোর্স করা যেতে পারতো কিনা স্যার। এটাও খুব ভালো স্যার, এটাও একটা সুন্দর কোর্স, ওটাও আমরা ডিমান্ড করি আর কি স্যার। আপনি যেটা করবেন সেটা আমরা ইয়েস। ওকে। এই বাবু, আমার মোবাইল কোথায়? কুইক, আমার মোবাইল দাও তাড়াতাড়ি। কি রে, আসতে এতক্ষণ লাগে কেন? কি নাই মোবাইল? কই মোবাইলটা কোথায় আমার?